আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি বোর্ড বইয়ের 6 সৃজনশীল প্রশ্ন। এটা 36 পৃষ্ঠা, বোর্ড বইয়ের 36 পৃষ্ঠা থেকে এই অঙ্কটা কালেক্ট করা হয়েছে। তো এখানে যে উদ্দীপক দেওয়া আছে, কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে বা লেনদেন দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে নির্ণয় করব লেনদেন নয় এমন ঘটনা মোট টাকার পরিমাণ নির্ণয় করব। তারপর কারণ সহ আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করব যে ঘটনাগুলো লেনদেন সেগুলো। তারপর পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তো ওকে, আমরা এখন সরাসরি ক নাম্বার সমাধান করব আগে। তারপর দেখো ক নাম্বারে বলা ছিল কি যে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তো কোনগুলো লেনদেন নয় আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে প্রথমে আছে জানুয়ারির 1 তারিখ 5,50,000 টাকা পণ্য নগদে বিক্রয় করা হয়। তাহলে নগদে বিক্রি করলে এটা তো অবশ্যই লেনদেন। আর্থিক অঙ্কে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থের অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য। তারপর 10 তারিখে আছে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ। এটা কিন্তু লেনদেন না, কারণ ফরমায়েশ পেয়েছে সে, তার মানে সে এখনও কোনো প্রকার প্রোডাক্ট সরবরাহ করেনি বা পণ্য সরবরাহ করেনি, কিংবা তার কাছে মানে টাকার আদান প্রদান হয়নি, জাস্ট ফরমায়েশ করেছে, চুক্তিবদ্ধ হয়েছে। সো এটা একটা লেনদেন নয়। এটা হচ্ছে 2017 সালের জানুয়ারি 1 তারিখ পণ্যের ফরমায়েশ। তারপর আর আছে কিনা দেখি একটু। এটা হচ্ছে 1,20,000 টাকা নগদে 80,000 টাকার পণ্য ক্রয়, ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে সরবরাহ, মালিক ব্যবসায়ের জন্য 90 অতিরিক্ত মূলধন, 1,10,000 টাকা নগদে পাওয়া গেল অতীতের পাওনা বাবদ। তার মানে একটাই লেনদেন নয় এমন ঘটনা আছে এখানে, 1,20,000 টাকা। ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করতে হবে। এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। ছকটা হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা। তো এবার আমরা দেখব খ নাম্বারে কি বলেছে। চলো দেখো, খ নাম্বার বলতে চাচ্ছিল যে যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেখো। তো এইখানে লেনদেন কিনা সেটা হলো প্রথম কথা। প্রত্যেকটা ঘটনাকে আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেখব যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। যেগুলো লেনদেন সেগুলো মূলত একটাই লেনদেন না, জানুয়ারির 10 তারিখে একটা ঘটনায় লেনদেন না, তাছাড়া বাকি সবগুলো লেনদেন। সুতরাং বাকি সবগুলোকে আমাদের লিখতে হবে। তো চলো আমরা লেখা শুরু করি। প্রথমে আছে কি জানুয়ারির 1 তারিখে 5,50,000 টাকা। তো আমরা এখানে লিখি 2017 সালের প্রথমটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। সো এখানে এটা কি লেনদেন, আমরা এখানে লিখবো কি লেনদেন লিখলাম। লেখার পর দেখো 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করছে। তো বিক্রয় করার কারণে নগদে এভাবে লিখবো, নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ সম্পদ বৃদ্ধি ও বিক্রয় নামক আয় বৃদ্ধি। ব্যাস, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি ও বিক্রয় নামক আয় বৃদ্ধি। একটা লেনদেন শেষ। তারপরে লিখবো হচ্ছে পরেরটা। দেখো পরেরটা আছে কি জানুয়ারির 10 তারিখ তো লেনদেন না। 18 তারিখে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জানুয়ারির কত তারিখ? 18 তারিখে। তাহলে দেখো নগদে পণ্য ক্রয় করছে, তো ক্রয় করার কারণে এটা কিন্তু একটা লেনদেন। এখানে লিখবো কি লেনদেন। তারপর এখানে ব্যাখ্যার মধ্যে লিখবো নগদে পণ্য ক্রয় করায় নগদ সম্পদ এ হ্রাস এবং ব্যয় বৃদ্ধি। তাহলে পারবা না এভাবে লিখতে? জাস্ট স্বাভাবিক লিখে দিবে। এর আগেও কিন্তু আমরা এভাবে লিখেছি, কিন্তু সেটা ফর্মালিটি ছিল, ঠিক আছে। আধুনিক পদ্ধতিতে এটাও ব্যাখ্যা। ওকে, তারপর দেখো বলতেছে কি পরের এন্ট্রিতে কি আছে, 22 তারিখে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে একটা বিল সরবরাহ করা হলো। তো এখানে 18 তারিখের পরে হচ্ছে 22 তারিখ। দেখো আমরা মানে প্রথমে ফরমায়েশ পেয়েছিলাম যে ভাই আমার এতগুলো পণ্য ক্রয় করবো আপনার থেকে, তো সে তো ক্রয় করে নাই। বাট পরবর্তীতে যখন আবার বললো ভাই তাহলে প্রোডাক্টটা পাঠাই দেন দোকানে, তো তখন আমি ওইটা রেডি করে সাপোজ আমার প্রতিষ্ঠান থেকে আমি পাঠাই দিলাম। তো যখন আমি আমার পণ্যটা পাঠাই দিচ্ছি তখন কিন্তু আমি নগদ টাকা পাচ্ছি না। টাকাটা সে যে দেনাদার সেটাও কিন্তু উল্লেখ করা যাচ্ছে না, কিন্তু সে বিল তৈরি করে মানে বিল চাইছে আমার কাছে। তো আমি পণ্যটা দিলাম, সাথে একটা বিলও তৈরি করে দিলাম
আমি পণ্যটা দিলাম, সাথে কি একটা বিল তৈরি করে দিলাম। এই বিলটার একটা কপি আমি কিন্তু চাইলে এটা আমার ব্যাংকে জমা দিয়ে তার মানে ব্যাংক থেকে টাকা সংগ্রহ করে নিতে পারবো। ব্যাংক আবার ওই ব্যক্তিকে যে ধরে টাকাটা কালেক্ট করবে, তার মানে এটাকে বলা হয় প্রাপ্য বিল। মানে আমি যদি কারোর কাছে পণ্য বিক্রি করি এবং এই বিল যদি আমি সেই তার কাছ থেকে বিল নিয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে কি প্রাপ্য বিল, একটা বিল তৈরি করে দিলাম। তো এটাকে আমরা বলবো কি প্রাপ্য বিল হিসাব। সো এখানে লেনদেন লিখবো কি লেনদেন। তাহলে লেনদেন যদি হয় তাহলে আমরা এখানে লিখব কি বিলের মাধ্যমে পণ্য বিক্রি ক্রয়, বিলের মাধ্যমে পণ্য, মানে এটা তো বিক্রয়, বিক্রয় না করলে তো আর সরবরাহ করা যায় না, তাই না? তো সরবরাহ, পণ্য সরবরাহ করায় বা বিক্রয় করায়, বিক্রয় করায় প্রাপ্য বিল, প্রাপ্য বিল এ, এটা একটা সম্পদ বৃদ্ধি, এবং বিক্রয় আয় বৃদ্ধি, বিক্রয় আয় বৃদ্ধি। ব্যাস, তারপর দেখো পরেরটা কি বলতেছে। পরেরটা হচ্ছে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন আনলেন। তো মালিক যদি অতিরিক্ত মূলধন প্রতিষ্ঠানে আনে, তো প্রতিষ্ঠানে কি ঘটনা ঘটবে? প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে আর মালিকের সত্ত্বটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো আমরা এখানে দুটো ঘর আছে, মানে একটা ঘর আছে, তার একটা ঘর এখানে মুছে তারপর আমরা লিখি। হ্যাঁ, এটা লিখে নাও, তোমরা পারলে একটু লিখে নাও, তাহলে সুবিধা হবে। আমরা এখানে লিখে ফেলবো। ওকে, দেখো তাহলে কি হবে, মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা আনার কারণে এটা হচ্ছে 18 তারিখের পরে 22 তারিখের পরে 25 তারিখ, এটাও কি একটা লেনদেন, লেনদেন। দেখো তো লেনদেনে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে। তো অতিরিক্ত মূলধন আনায়, অতিরিক্ত, এটাও যদি তুমি না লেখো, এত বড় করে সাপোজ তোমার লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখবা কি নগদ টাকা সম্পদ, ব্র্যাকেটে কি লিখবা এ বৃদ্ধি। তোমার ঘটনা ব্যাখ্যা দেওয়া লাগবে না ওইভাবে, হ্যাঁ তোমার ওটা তো লেখাই আছে। বৃদ্ধি এবং কি বৃদ্ধি বলো, মূলধন নামক, মূলধন বৃদ্ধি। মূলধনতে কি অনার্স ইকুইটি না, ও ই, মানে অনার্স ইকুইটি ও ই বৃদ্ধি। ব্যাস হয়ে গেল। তুমি যদি এখানে লিখতে চাও যে হচ্ছে মালিক মূলধন আনয়নের কারণে, তো এটা তো লেখাই আছে, সো এটা লেখার দরকার কি। তারপর 25 তারিখের পরে দেখো 30 তারিখে বলা আছে অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। কোনো এক সময় আমি একজন ব্যক্তিকে হয়তো বাকিতে বিক্রি করেছিলাম, তো বাকিতে বিক্রি করলে মূলত দেনাদার বৃদ্ধি পায়, কারণ আমি বিক্রি করেছি, ভবিষ্যতে সে আমাকে টাকা দিবে, আর আমি যার কাছে টাকা পাবো সে হচ্ছে সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেয়েছিল যখন বিক্রি করেছিলাম, এখন কিন্তু সে আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে। তো সে যখন আমাকে টাকাটা দিয়ে দিবে তখন আমার নগদ টাকা নামক সম্পদটা কিন্তু বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু ওই দেনাদারটাকে আর দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, তার মানে কি দেনাদার তো দিয়েই দিচ্ছে, তাই না? তো দেনাদার থেকে আর টাকা পাবো না। তো দেনাদারের কাছ থেকে যদি টাকা না পাই তাহলে ওই দেনাদার নামক সম্পদটা কমে যাচ্ছে না? একদিকে নগদ টাকা নামক সম্পদ বাড়তেছে, আবার দেনাদার নামক সম্পদটা কমে যাচ্ছে। সো এটা কি কত তারিখ, 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ। তো 30 তারিখে এটা লেনদেন, লেনদেন। সো এখানে বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা, নগদ টাকা সম্পদ, নগদ টাকা নামক সম্পদ এ বৃদ্ধি, ব্র্যাকেটে এ লিখে এ বৃদ্ধি, এবং দেনাদার সম্পদ ব্র্যাকেটে এ হ্রাস। একটা কিন্তু আমি মুছে দিয়েছিলাম, ওটাও কিন্তু এখানে একটা অংশ, আবার ভেবে না যেটা ভুল হয়েছে এমন কিছু না, জায়গা ধরতেছিল না, দেখে দিলাম। ওকে, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি এবং দেনাদার নামক সম্পদ হ্রাস। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। এখন কথা হচ্ছে স্যার তাহলে এটুকু করলে কি হয়ে যাবে? হ্যাঁ, এটুকু করলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। হিসাব বিজ্ঞানে এই ধরনের অঙ্কগুলো এভাবেই সমাধান করা যায়, আরও অনেকভাবে ঘুরে পেঁচে সমাধান করা যায়। তো করলে হয় কি আসলে একটা নিয়মে শেখা ভালো এবং এটা গুরুত্বপূর্ণ খুবই। সো তারপরে আমরা চলো পরেরটাতে যাই। খ নাম্বার শেষ, এখন আমরা যাব গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি বলতেছিল, গ নাম্বারে বলছিল কি যে পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তো ডেবিট ক্রেডিটের ঘর আর কারণ দুটো ঘর থাকবেই, তারপরে কি টাকার ঘর তো মাস্ট থাকবে, আর হিসাব খাত, এখানে বলতে পারো খাত, হিসাব খাত, অথবা বলতে পারো কি পক্ষ, যে কোনো একটা বলতে পারো। তো 1 তারিখে দেখো 1,55,000 টাকার পণ্য নগদে বিক্রি করা হয়েছে। তো এখানে কি হবে, নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব হবে, আর হচ্ছে বিক্রয় করছে বিক্রয় হিসাব হবে। স্যার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? নিশ্চয়ই উপরে যেটা লিখেছি সেটা ডেবিট, নিচেরটা ক্রেডিট। এখন কথা স্যার কখন উপরেরটা ডেবিট, কখন? সবসময় উপরেরটা ডেবিট হয়, সবসময় নিচেরটা ক্রেডিট হয়, আমাকে
খুঁজে বের করে ডেবিটটা আগে লিখতে হয়, ক্রেডিটটা পরে লিখতে হয়। যখন দেখো আমি যখন হচ্ছে তোমার 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রি করছি, তখন আমার নগদ টাকা নামক সম্পদটা কিন্তু প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে। তো নগদ টাকা নামক সম্পদ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা তো আগে থেকে জানি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সম্পদ এবং ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। এজন্য সম্পদ হিসাব কি, এই নগদান হিসাব কি? ডেবিট। নগদান হিসাব ডেবিট। কত টাকা? 5,55,050 টাকা। ওকে। আর ক্রেডিট কি হবে স্যার? ক্রেডিট হচ্ছে কি? ক্রেডিট হলো এখানে আমি বিক্রয় করেছি, বিক্রয় কি একটা আয়, আর আয় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়, কারণ আয়, দায়, মালিকানা সত্ত্বে এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো এখানে আমরা লিখব কি? ক্রেডিট। 5,50,000 টাকার পরিমাণ সেম হবে, এখানে লিখব কি? আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি। ব্যাস। তারপর কি আছে দেখো, 18 তারিখে 1 তারিখের পরে 10 তারিখে ক্রেতার নিকট থেকে 1 লক্ষ পণ্য ফরমাইশ পাওয়া গেছে, এটা লেনদেন না, এটা কাটা। জানুয়ারি 18 তারিখে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হয়েছে। তো ক্রয় হচ্ছে একটা ব্যয়, আর ব্যয় যত বৃদ্ধি পায় তত ডেবিট হবে। আমি এখানে পণ্য ক্রয় করার কারণে কিন্তু আমার ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি লিখব কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? ক্রয় হিসাব ডেবিট 80,000 টাকা। 80,000 টাকা ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি। আর তারপর হচ্ছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করছি। দেখো এখানে নগদে কথা কিন্তু বলা আছে, নগদ টাকা একটা সম্পদ। সো নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 80,000 টাকা। সম্পদ হ্রাস। এখানে আবার কি হচ্ছে? সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস। তারপরে হচ্ছে 22 তারিখের পরে, 18 তারিখের পরে দেখো 22 তারিখ ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। তো আমি যখন বিল তৈরি করছি তখন তো সে বিক্রি করেই তো বিল তৈরি করবো, তাই না? তো এখানে তো আমি নগদ টাকা পাই নাই, আমি একটা বিল পাচ্ছি তার কাছ থেকে, তো বিল তৈরি করে তাকে জমা দিচ্ছি। তো এটা হচ্ছে এক কথায় প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য তৈরি করা বলা যায়। সেখানে বলবো কি? প্রাপ্য বিল। প্রাপ্য বিল কিন্তু একটা সম্পদ। প্রাপ্য বিল হিসাব ডেবিট। কেন ডেবিট হলো স্যার? কারণ প্রাপ্য বিল হচ্ছে একটা সম্পদ, আর সেই সম্পদটা বৃদ্ধি পাইছে। প্রাপ্য বিল তৈরি করার কারণে কি? সম্পদটা বৃদ্ধি পাইছে। তো প্রাপ্য বিলে এখানে ছিল কত? 10,000 টাকা। 10,000 টাকা। তারপর দেখো আমি প্রাপ্য বিল হিসাব লিখলাম, বাট আমি তো এটা বিক্রয় করেছি, না হলে তো প্রাপ্য বিল তৈরি করতে পারতাম না, তাকে পণ্যটা পাঠাতে পারতাম না। তো আমি বিক্রয় করেছি। বিক্রয় একটা কি? আয়। আয় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়। সো এখানে লিখব কি? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট। 10,000 টাকাই হবে, আর এখানে হচ্ছে আয় বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি। ব্যাস। তারপর দেখো 25 তারিখে কি বলা আছে? মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। তো অতিরিক্ত মূলধন আনয়ন করছে না কি করছে সেটা তো চিন্তা করতেই হবে। তার আগে একটু ভাবো যে মালিক কিন্তু নগদ টাকা নিয়ে আসছে প্রতিষ্ঠানে, এর কারণে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে। সো আমরা এখানে লিখব কি? নগদান হিসাব। নগদান হিসাব। আমরা ডেবিটটা সবসময় আগে লিখতেছি। দেখো নগদান হিসাব ডেবিট। কেন ডেবিট? নগদান হিসাব কেন ডেবিট? টাকার পরিমাণ 90,000। নগদান হিসাব এই কারণে ডেবিট, নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, আর মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা নামক সম্পদ আনার কারণে সম্পদটা বৃদ্ধি পাইছে। তারপর হচ্ছে নগদ টাকা নিয়ে আসছে, নগদান হিসাব ডেবিট। আর তারপরে মালিক কি হিসাবে নিয়ে আসছে? মূলধন হিসাবে। মালিকের সত্ত্ব বৃদ্ধি পাবে, মূলধন হিসাবে নিয়ে আসছে। সো এখানে লিখব কি? মূলধন হিসাব। কি লিখব? মূলধন হিসাব। আমার মালিকানা সত্ত্ব হিসাব কিন্তু আবার লিখি না। মূলধন হিসাব ক্রেডিট, কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়? মালিকানা সত্ত্ব। তারপর 30 তারিখে দেখো অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকার নগদে পাওয়া গেল। তো তুমি একজন দেনাদারের কাছে আগে টাকা পাইতা, সেই টাকাটা সে এখন পরিশোধ করে দিয়েছে তোমাকে। তো বিনিময়ে তুমি তার কাছ থেকে কি পেয়েছো? এই মুহূর্তে নগদ টাকা পেয়েছো। নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, তো সম্পদের পরিমাণটা এখানে বৃদ্ধি পাবে। সেখানে লিখব কি? নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। কেন ডেবিট? কারণ নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে লিখব কি? সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি। কত টাকা? নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি 1,10,000 টাকা। তারপরে আরেকটা পার্ট কি হবে? নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি বুঝলাম, তো আরেকটা কি হবে বলো? আরেকটা হচ্ছে যে আমি যার কাছে টাকা পাইতাম সে হচ্ছে একজন কি? দেনাদার। সে হচ্ছে কি? একজন দেনাদার। তো দেনাদারের কাছে যদি আমি টাকাটা পেয়ে যাই, তো দেনাদারকে ভবিষ্যতে টাকা দিবে, আর আমি তার কাছে টাকা চাইতে পারবো না? কখনোই পারবো না। কেন পারবো না?
সম্পদ তো সে তো টাকা দিয়েই দিচ্ছে, তো আমার এই দেনাদার নামক একটা সম্পদ কিন্তু কমে যাচ্ছে, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট হবে। দেনাদার হিসাব ক্রেডিট হবে কত টাকা? 1,10,000 টাকা। দেনাদার নামক সম্পদ হ্রাস। সো লেখা বুঝতে সমস্যা হলে একটু কমেন্টে লিখো যে স্যার এত তারিখের লেনদেনটা আমি বুঝতেছি না, এটা এখানে থাকবে না। তো এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি কারণ সহ, একবার বিস্তারিত আশা করি বোঝাতে পেরেছি। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে সবার কাছে অনুরোধ থাকবে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুবান্ধবের কাছে সবার কাছে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। আর এই ভিডিওটা, এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে কোন অধ্যায় নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় সেই অধ্যায়ের নামটা একটু কমেন্টে লিখো কষ্ট করে, তাহলে আমি সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।